আজ বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। সেই দিবসটি উপলক্ষে আমরা আমাদের স্টুডিওতে একজন প্রতিনিধি আমাদের আছেন, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। এবং কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, বলে দাও। মোটামুটি তো বলা হয়ে গেছে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন রাতুল দেব, যিনি নির্বাহী পরিচালক জেন ল্যাব, এবং তার সাথে আজকে আমাদের সকালবেলার এই আড্ডাটা হবে। শুভ সকাল, স্বাগত সকালের মানুষে। কেমন আছেন রাতুল? শুভ সকাল সবাইকে। এই তো ভালো আছি। রাতুল, একটা লম্বা সময় ধরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনি কাজ করছেন। এইমাত্র আপনি যেটা আমাকে মনে করে দিলেন, আমার স্মৃতিও আমাকে মনে করালো, কোভিডকালীন সময়ে আমরা বিশ্ব শান্তি নিয়ে একবার কথা বলেছিলাম। আপনি তখন স্পেন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রায় 4 থেকে 5 বছর আমরা এরই মধ্যে পার করেছি। আমি যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে বিশ্বের কোনো একটা প্রান্তের নদী নতুন করে মোড় নিচ্ছে, হয়তো শুকিয়ে যাচ্ছে, হয়তো হারিয়ে যাচ্ছে, এবং বিশ্ব ইতিহাসে যে মানচিত্রে যেখানে একটা নদী ছিল, এটাও আসলে কিছুদিন পর আর হয়তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে? ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে স্বাগত জানানোর জন্য। আজকের আলোচনার টপিক বা দিবসটা যদি বলি, ডেজার্টিফিকেশন বা মরু, এই বিষয়টা নিয়ে। বাট মূলত গোটা আমি ক্লাইমেট বা পিস এই অ্যাঙ্গেলে যদি দেখি, যে অ্যাঙ্গেলেই দেখি না কেন, ডেভেলপমেন্ট অ্যাঙ্গেলে এটা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড একটা সমস্যা। তো বাংলাদেশ ব্যাপারে প্রশ্ন করেছেন, মরুকরণ বিষয়ে হয়তো বলতে লাগবে। তার আগে আমি একটা কনসেপ্ট বলি। বায়োফিলিয়া একটা কনসেপ্ট আছে, এটা 1960 থেকে 64 সালে কয়েন করা হয়। প্রথমে একজন সাইকো অ্যানালিস্ট এটা কনসেপ্টটা তৈরি করে, এবং পরবর্তীতে একজন বায়োলজিস্ট এডওয়ার্ড উইলসন আবার ভেট করেন এটা। কনসেপ্টের মূল কথা হচ্ছে যে আমরা যে পৃথিবীতে মানুষের নেচারটা নিয়ে অ্যানালাইসিস করেছে, সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল দুটারই একটা উদ্দেশ্য থাকে। বাই বর্ন আমাদের ইনবিল্ট একটা টেন্ডেন্সি আছে, আমরা চেষ্টা করি টু গেট ব্যাক টু লাইফ অ্যান্ড ফিল অ্যালাইভ। মানে অনেক বড় সায়েন্টিফিক ডিসকাশন, আমি ছোট করে বলে ফেলেছেন। তো এটার ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর নেচারের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তো ওইটার বাইরে গিয়ে যে কোনো পলিসি, যে কোনো উন্নয়ন টেকনোলজি আসলে স্থায়ী না। সেটা বুঝতে সময় লেগেছে আমাদের। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কাজ করে সাকসেস বলছি, দেন কিন্তু বোঝা গেছে যে সাস্টেইনেবিলিটিটা লাগবে। তারপরে 15 বছরে ওটা। একটা জায়গায় দুঃখিত, থামাচ্ছি আপনাকে। একটা ছোট প্রশ্ন আছে। আমরা অনেক আগে থেকেই জানতাম আমাদের সম্পদের সীমাবদ্ধতার কথা। আমরা জানতাম যে এটা ফুরিয়ে আসছে। আমরা জানি বিশ্বে পানির মজুদ ফুরিয়ে আসছে। আমরা জানি রিনিউয়েবল এনার্জি ছাড়া আমাদের আর কোনো সোর্স নেই। আমরা জানি যত বেশি আমরা কোল মাইনিং করব, তত বেশি আমরা এয়ারকে পলিউট করব। ফসিল ফুয়েলের ব্যবহার যত করব, তত বেশি এয়ার পলিউশন করব। এটা তো একদম শুরু থেকে আমাদের জানা। এত দিন কেন আমাদের লাগলো এই উদাসীনতা কাটতে? এইটার ব্যাপারে ধরেন, আমাদের আজকে এই মুহূর্তে বিশ্বে চলমান একটা খুবই বার্নিং টপিক কি, যুদ্ধ যেটা শুরু হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে। এখন কেন জলবায়ু বা পরিবেশের বিষয়গুলো আমাদের নজরে দেরিতে আসে? এটার এফেক্টটা খুবই সুদূর প্রসারী। আজকে যে ঘটনাটা ঘটছে, কোনো একটা মিনিস্ট্রি বা কোনো সরকারি দপ্তরের অবহেলার কারণে তার ফলাফল যে নেগেটিভ অ্যাঙ্গেল, বাংলাদেশ হয়তো 5 বছর পরে বুঝবে। যুদ্ধেরটা আমরা সাথে সাথে দেখছি, মানুষের রিয়াকশন সাথে সাথে হয়। কিন্তু এই যে বৈশ্বিক যে মোরল দেশগুলো, তারা যেমন অনেক ক্ষেত্রে যুদ্ধের জন্যও দায়ী থাকে, পাশাপাশি ক্লাইমেটের যে ডিজাস্টার, সেখানেও তাদের রোল আছে। বাট ওটা ইনস্ট্যান্ট দেখা যায় না, তার ফলে ইনস্ট্যান্ট পাবলিক রিয়াকশনটাও আসে না। আর বৈজ্ঞানিকভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, আমাদের দেশ তো পিছিয়ে আছে অনেক জায়গা থেকে। তো তার ফলে আমার যে বেসিক নিডের জায়গাটা, ওটাই মানুষের নজরে প্রথমে আসতেছে। আমি ইনস্ট্যান্ট হয়তো ভাত কাপড়ের চিন্তা বেশি করছি, কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলে আমার যে শিক্ষা চিকিৎসারও ক্ষতি হচ্ছে, একজন নারীর যে এফেক্টটা ক্লাইমেট চেঞ্জে পড়ে, সেটা আমরা অনেক পরে হয়তো স্বাস্থ্য খাতে দেখাই, কিন্তু এটা কিন্তু পরিবেশ খাতেরও অংশ। সো প্রপার এই রিসোর্স ইউটিলাইজেশনের পাশাপাশি সমস্যাটা কোনটার সাথে জড়িত বেশি, এই রিসার্চটাও কিন্তু জরুরি। সো ওই ব্যাক এন্ডের রিসার্চ আমরা করি নাই। আমরা ইনস্ট্যান্ট যে সমস্যাটা দেখি, ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করি। কাইন্ড অফ রিয়াক্টিভ একটা অ্যাপ্রোচ আমাদের জাতিগত আছে, এটা আমার অবজারভেশন। সেখানে রিয়াক্টিভ না হয়ে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। আগে রিসার্চ করে আগে আমার সামনের অ্যাকশনটাকে ফোরকাস্টিং থাকতে লাগবে। বাহ, চমৎকার। সেই জায়গায় আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আবার আপনাকে ঘুরিয়ে ওই জায়গাটায় আনতে চাই। বাংলাদেশ প্রসঙ্গটা আমরা শুনতে চাচ্ছিলাম, যে আমরা সক্ষমতার ক্ষেত্রে কতখানি অর্জন করতে পেরেছি। এই জন্য বলছি, কারণ বিশ্বে কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে বাংলাদেশ একদম তলানিতে অবস্থান করছে, কিন্তু কার্বন নিঃসরণজনিত যেই হুমকি বা ঝুঁকি, বাংলাদেশ সর্বোচ্চ অবস্থান করছে। এই দুয়ের প্রেক্ষিতে যদি একটু প্রথম যে উত্তরটা শুনছিলাম তার কন্টিনিউশন। আজকে মরুকরণ দিবস, তো এটার স্টার্টিং পয়েন্ট ছিল কিন্তু প্রায় 1994 সালে, যেখানে বাংলাদেশ 1996 সালে মেম্বার হয়। তো দেখেন, এরপরেও কিন্তু আমাদের দেশ ধীরে ধীরে আরেকটু ডেজার্টিফাইডই হয়েছে কন্টিনিউয়াসলি। এবং এই মুহূর্তে খুব ভুল না হলে তথ্যটা এরকম যে আমাদের দেশের
মোটামুটি 60টা জেলাই ভবিষ্যতে মরুকরণের হুমকির সামনে। আমাদের ন্যাশনাল অনেক রিভিউর তথ্য এটা। তো মোটা দাগে একটা বিষয় হচ্ছে ক্লাইমেটের যে পলিসিগুলো, এই পলিসিগুলো আমরা যখন দেখি হয়তো আমরা মনে করি আমাদের জলবায়ু মিনিস্ট্রিরই শুধু এটা কাজ। আমি দৃষ্টিভঙ্গির ব্যাপারে বলছি, জলবায়ুকে আমরা এখনো পরিবেশগতভাবে ভাবছি, শুধুমাত্র সায়েন্টিস্টদের ব্যাপার হিসেবে ভাবছি। জলবায়ু পরিবর্তন আর ওই জায়গাটাতে নাই। জলবায়ু পরিবর্তন এখন সব জায়গায়। যেমন আপনাদের স্টুডিওতে যে লাইটসগুলো, হয়তো এতগুলো লাইট বার্ন না করলেও চলতো, কিন্তু এটা কিন্তু হয়তো টেলিভিশন চ্যানেলগুলোকে গভর্নমেন্ট কখনো বলে নাই। আমাদের দেশে যে আর্কিটেকচার গড়ে উঠতেছে ঢাকা শহরে গ্লাস কেন্দ্রিক, বাইরের কাচের গ্লাস দিয়ে, এটা আসলে প্রচণ্ড শীতাতপ নিয়ন্ত্রণের করতে হয় ওটার ভিতরে। সো এইটার যে পলিসি, আর্কিটেকচারাল জায়গা, সেটাও কিন্তু একজন ব্যবসায়ী উদ্যোক্তাকে বলা হয় নাই। সে মনে করছে এটা একটি হাইফাই অফিস, এরকম স্ট্যান্ডার্ড আমার লাগবে, সবাই করছে আমিও করি, আমারও করতে লাগবে। এবং আর্কিটেকচার যারা কাজ করছে, পড়াশোনা করছে, ওনারা এটা জানেন বটে, বাট নতুন ইকো ফ্রেন্ডলি কনসেপ্ট যে প্রমোট করা উচিত সেটা হয়তো কমার্শিয়ালাইজ কনসেপ্ট ওনারা করছেন না, বা এটার চাহিদাটাও কম। সো এই জন্য বলছি যে ওভারঅল ব্যাপারটা যদি আপনি 360 ডিগ্রি ভিউ না করেন, ক্লাইমেট ইনপুট সব জায়গায় না দেওয়া হয়, তাহলে আসলে আলাদা করে আসবে না। যেমন কিছুদিন আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে প্লাস্টিকে পানির বোতলে খাওয়া নিষেধ করা হয়েছে মিনিস্ট্রিগুলোতে, কিন্তু পরবর্তীতে সব মিনিস্ট্রি কিন্তু অ্যাগ্রিও করে নাই। বা এটার যে প্রকিউরমেন্টের যে ব্যাপার, সেই প্রকিউরমেন্টের জন্য আমাদের দেশ সরকার তো দূরের কথা, প্রাইভেট এন্টিটিও রেডি না। কারণ আবার প্লাস্টিক নিষেধ করা হলো কিছুদিন আগে, খুবই ভালো উদ্যোগ সরকারের, বাট এর অল্টারনেটিভ কি? প্লাস্টিকের বিনিময়ের যে ব্যাপারগুলো, সেটাও তো আমাদের ব্যবসায়ীরাও রেডি না, সুপার শপগুলোও রেডি না। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই ওভারঅল সাপ্লাই চেইন বিশাল বড় চেঞ্জ এবং সাপ্লাই চেইন কমার্শিয়ালিও থাকতে হবে। সো ব্যবসায়িক জায়গা বলেন, থিঙ্কিং প্রসেস বলেন, কোনোটাই এখনো প্রস্তুত না। সো এটা একটা সমস্যা আছে। বেশ কিছু বিষয় ভাইয়া বললেন, কিন্তু আমাদের দেশের যদি ঋতুর কথা বলি, আমাদের দেশে ষড়ঋতুর দেশ আমরা জানি, কিন্তু এই ষড়ঋতুর দেশ যে আমরা 6টা ঋতু শেষ কবে দেখেছি? আমার মনে পড়ে আমি যখন খুব ছোট তখন হয়তো এটার আমেজ কিছুটা পেয়েছি, যেটা আমার খুব একটা স্পষ্ট মনেও নেই। কিন্তু এখন দেখা যায় গ্রীষ্মের সময়ে প্রতি বছরই তাপমাত্রা আগের রেকর্ড ছাড়াচ্ছে, আবার বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, খরা বাড়ছে, হুট করে বন্যা হচ্ছে। তো বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবসের যে তাৎপর্য, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা আসলে শক্তিশালী হতে পারে, বা এই দিবসটিকে কেন্দ্র করেও যদি বলি যে যেই কার্যক্রমগুলো হয়ে থাকে বা ভবিষ্যৎ পরিকল্পনাগুলো হয়ে থাকে, সেটা কতটা যৌক্তিক বা কতটা ফলপ্রসূ? পরিকল্পনাগুলো অবশ্যই অনেক ক্ষেত্রে আমাদের সরকার বা জলবায়ু কর্মীরা যেটা করে যৌক্তিক করে, ফলপ্রসূ কতটুকু হয় সেটা পরের ব্যাপার। একটা বিষয় মনে রাখা ভালো যে সব জায়গাতে এক ধরনের পলিটিক্স বা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে। তো পলিটিক্স অফ ক্লাইমেটও একটা ব্যাপার আছে। বিশ্বের ক্লাইমেট চেঞ্জের যত ডিজাস্টার, তার মধ্যে কিন্তু মরুকরণ খুবই গুরুত্বপূর্ণ এবং ডিভাস্টেটিং। কিন্তু আপনি দেখবেন যে মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া অথবা গভর্নমেন্টের যে অ্যাকশনসগুলা বন্যা বা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বেশি মনে হয়, ওটা বেশি দেখা যায়। এটার কারণও অনেক ক্ষেত্রে ওইরকমই যে এটা ইমিডিয়েট মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারতেছে, এবং ইমিডিয়েট এখানে একটা কিছু হয়তো আপনি দান করছেন বা এলাকাগুলোতে ভিজিট করছেন, করে এক ধরনের সোশ্যাল মিডিয়া ফ্যাক্টর কামানো যাচ্ছে। এটা কিন্তু আপনি মরুর যেই সমস্যাগুলো, সেখানে আপনি ওভাবে ক্যাশ করতে পারবেন না। সো তার ফলে সমস্যা হয়তো সেম অ্যাঙ্গেলে থাকলেও এটার চোখে দেখার যে ব্যাপার বা ইনস্ট্যান্ট ওটা ফিল করে আমার একটা অ্যাকশনে নামতে হবে, এটার যে ব্যাপার, সেটা আমাদের হয় না। আমরা বারবার জানি যে তিস্তার কারণে আমার এলাকা শুকিয়ে যাচ্ছে, কয়জন আমরা ওখানে গিয়ে রেগুলার ব্লগিং করব বা এটা অ্যাকশনে আনবো? কিন্তু বন্যা একটা হলে কিন্তু প্রথম 16 দিনে ইউটিউবার বা আমাদের সেলিব্রিটিরা ঝাঁপিয়ে পড়েন, পজিটিভলি ঝাঁপিয়ে পড়েন, কিন্তু ওই ক্ষেত্রটাতে কিন্তু নাই। সো এই যে ব্যাপারগুলো, এই মেইন স্ট্রিমিংটা করতে হবে প্রথমে মরুর যে ইস্যুসগুলো, এবং মরুকরণের ফলে প্রথমত যারা এফেক্টেড হয় তাদের কতটুকু অধিকার আছে আমার মেইন স্ট্রিম জায়গায় এসে কথা বলার, যেমন কৃষক। চমৎকার রাতুল, এই জায়গাটায় আসলে আপনার সাথে আলোচনা করতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়েন, যারা জলবায়ু উদ্বাস্তে পরিণত হন, তাদের কথা আমরা কতখানি শুনছি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চাই। জলবায়ু পরিবর্তন এবং সেই ঝুঁকিতে বিশ্ব খরা এবং মরুকরণ প্রতিরোধ দিবসে আজ আমরা কথা বলছি। রাতুল, একটু আবার আপনার কাছে ফিরে আসতে চাই সেই প্রসঙ্গটায়। যারা জলবায়ু উদ্বাস্তে পরিণত হয়, যাদের প্রতি বছর নতুন করে ঘর বাঁধতে হয়, যাদের ঘর বিলীন হয়, যারা সুপেয় পানির অভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য হন, তাদের কথা কি আলটিমেটলি আমাদের এই যে পলিসিগুলো হয়, যে প্রোগ্রামগুলো হয়, ইনিশিয়েটিভগুলো হয়, প্রতিফলিত হয়?
বা কেউ শোনার আছে তাদের কথা আদৌ? তাদের কথা কিছুটা তো পলিসিতে আসেই বটে, বাট এর বেশি আসে হয়তো বা পলিসি কেন্দ্রিক যে 5 তারকা হোটেলের প্রোগ্রামগুলো, সেখানের কিছু ভিডিও ডকুমেন্টেশনে আসবে, খুব মোটা পাবলিকেশনসের ছবি আসবে কালারফুল, সো ওইভাবে তাদের একটা স্টোরি টেলিং হয়। বাট এখনকার যুগে সোশ্যাল মিডিয়া স্টোরি টেলিংয়েরও সুযোগ আছে, সেটাও হয়তো কিছুটা হচ্ছে। বাট ওভারঅল আমাদের দেশে আসলে এই গোষ্ঠীগুলোর কথা হচ্ছে টেবিলে, আপনি পাবলিকেশন পাবেন, সংসদে আলাপ পাবেন, কিন্তু গোষ্ঠীর প্রতিনিধিদের থেকে আসলে উঠে আসা কথাগুলো হয়তো আসে না। ওটা মিডলম্যানদের থেকে ফেব্রিকেটেড কিছু তথ্য, আপনার ব্যবসায়িক স্বার্থ উদ্ধার হবে, সব মিলে একটা পলিসি আসে। তো ধরেন কিছু তো আপনি উদ্বাস্তুর কথা বললেনই, এর পাশাপাশি আছে হয়তো আমি উদ্বাস্তু নই, আমি ওই এলাকায় কৃষক, বহুদিন ধরে ধানের চাষ করছি, এখন তো আমার পানি হয়তো গত 5 বছরে লবণাক্ত হয়ে গেছে, স্যালাইনিটি বেড়ে গেছে। এটা খুবই কমন সমস্যা, আমরা অনেকেই জানি বাংলাদেশে হচ্ছে। তো এটা এক্সিস্টিং আমার কৃষক বা আমার দেশের প্রধান ওয়ার্কিং ফোর্সের সমস্যা রয়েছে। এবং এই এলাকাগুলোতে নারীর একটা ভূমিকা থাকে, মানে লবণাক্ত এলাকায়ও তো নারী বাস করে, মরুপ্রধান যেটা এলাকা সেখানেও বাস করে। এখন হয়তো প্রশ্ন উঠবে যে নারীর এখানে তেমন তো কোনো প্রবলেম নাই, যে প্রবলেমগুলো আমরা ওভারলুক করি, হেলথ ইস্যুসগুলো আমরা জানি, কিন্তু যেখানে পানি নাই, পানি আনার জন্য একজন মহিলাকে হয়তো 2 ঘন্টা এক্সট্রা পাড়ি দিয়ে আরেকটা গ্রামের পুকুরে যেতে হয়। তার ফলে ওই মেয়ে বা ওই মহিলা সে কর্মক্ষেত্রে যেতে পারে না, একটা স্যাক্রিফাইস, অথবা তাকে স্কুল ফাঁকি দিয়ে যেতে হয়, ওইটা একটা স্যাক্রিফাইস। এবং যাওয়া আসার ফলে তার কিছু হেলথ হ্যাজার্ড আছে, পাশাপাশি রাস্তাঘাটে যাতায়াত, এগুলোরও কিছু হ্যাজার্ড আছে। এবং এই কারণে দেখা যায় সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে ফিজিক্যাল এফেক্টের বাইরে। হয়তো একজন নারী প্রপার সময় দিতে পারছেন না ফ্যামিলিকে, কিন্তু সে কিন্তু কাজ করছে, ফিজিক্যালি মেন্টালি এক্সস্ট হচ্ছে। তার ফলে এটার থেকে ইঙ্গিতপূর্ণভাবে ফ্যামিলির যে ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, সেটাও হচ্ছে। এগুলো যে বললাম, এর সাথে আপনি নর্মাল চোখে ক্লাইমেট চেঞ্জের কোনো সম্পর্কই পাবেন না, কিন্তু এই যে এফেক্টগুলো, এগুলো কিন্তু রিলেটেড, যেখানে জেন্ডার ইস্যু, সেক্সুয়াল ভায়োলেন্স ইস্যু এবং ইকোনমিক ইস্যু আসে। এই জন্যই বলছিলাম যে একটা ওভারঅল 360 চিন্তাভাবনা থাকলে এই রিলেটেড বডিজগুলো একটা পলিসি ফর্মুলেট করতে পারে। আপনি যখন কৃষি নিয়ে রিলেটেড কথা বলছেন, তারা হয়তো নট নেসেসারিলি ক্লাইমেটের ওভারঅল অ্যাঙ্গেলটা দেখে, বা এই যে নারী স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তারা শুধু হয়তো ডাক্তারি অ্যাঙ্গেলটা দেখে, কিন্তু এই পুরো অ্যাঙ্গেলটা না দেখলে কিন্তু আমার রিসোর্সও ইউটিলাইজ হবে না প্রপারলি। দেশের বিভিন্ন চ্যানেল থেকে প্ল্যানিং ছাড়া কাজগুলো হবে। সো তাদের ভয়েস আসলে উঠে আসে না, এবং উঠে আসা না আসলেও এই মুহূর্তে আমি বলবো বাংলাদেশের যেটা ভালো দিক, আমরা যে কোনোভাবেই হোক গত বেশ কয়েক বছরে স্টার্ট আপ বা যুবকেন্দ্রিক যে সলিউশনগুলো, সেদিকের দিকে এগিয়ে যাচ্ছি। সো গ্রামে গঞ্জে বা অনেক জায়গাতেই এখন আসলে জলবায়ু পরিবর্তনের জন্য যে স্টার্ট আপ বেসড কিছু আইডিয়া আসতে পারে, লোকাল সলিউশন আসতে পারে, সব কিছুই যে আমদানি রপ্তানি নির্ভর হতে হবে তা নয়। সো আমাদের দেশে অনেকেই সেই উদ্যোগগুলো নিচ্ছে, এখন ইয়াং প্রজন্ম নিচ্ছে। বিভিন্ন, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, জেন ল্যাব বা এরকম আরও অনেকেই আছে যারা তাদেরকে ফান্ডিং দিচ্ছে অথবা বিভিন্ন মেন্টরশিপ দিচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য লোকাল কমিউনিটি অ্যাডাপ্টেশনটাতে হেল্প করে। আমি একটা জিনিস বলার চেষ্টা করি যে এখনকার যুগের যে ব্যবসা হতে হবে বা যে কোনো উদ্যোগ, সেটা কমার্শিয়াল, নন কমার্শিয়াল, সেটার মধ্যে 3টা পি থাকা খুব জরুরি। একটা হচ্ছে পিপল, ডেফিনেটলি আস, আর একটা হচ্ছে প্ল্যানেট। সো প্ল্যানেট বলতে পৃথিবী বোঝাচ্ছি। তো পৃথিবী বোঝালে শুধু পৃথিবীর উপরে কাজ করছি, নট দ্যাট। পৃথিবীর ওভারঅল ইকোসিস্টেমকে বিনষ্ট না করে আমার করতে হবে। আমি যদি বিনষ্ট করি তাহলে আমি 3 পির মধ্যে পড়ছি না। আর 3rd পি বলা হচ্ছে প্রফিট। তো এটা এই জন্য কারণ হিউম্যানের একটা মোটিভেশন প্রয়োজন হয়, এবং প্রফিট বলতে যে অলওয়েজ ফাইন্যান্সিয়াল প্রফিট, ইটস নট দ্যাট, এটা যে কোনো রিটার্নও হতে পারে। রাতুল, ঠিক এই জায়গাটার একটু বাড়তি করে আলোচনা আমরা করতে চাই। আপনার সাথে কথা হচ্ছিল এবং আপনি জানাচ্ছিলেন খরা ও মরুকরণ প্রতিরোধে ব্যক্তি উদ্যোগ কী হতে পারে, সরকার কিভাবে কি ভাবতে পারে, কি পদক্ষেপ নিতে পারে, এবং সাংগঠনিক উদ্যোগ কী হতে পারে সেটা বলেছেন। এখানে প্রযুক্তি আসলে কিভাবে ব্যবহার করা যেতে পারে বা সেটা কতটা কার্যকর হতে পারে, যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে জানাতেন। প্রযুক্তির ব্যবহার তো এখন সর্বত্রই। আমাদের বাংলাদেশ যেটা আমরা বলছি এই মুহূর্তে ডিজিটাল বাংলাদেশের পরের লেভেলটা কিন্তু চলে আসছে অনেকখানি, এবং প্রযুক্তির ব্যবহার সত্যিকার অর্থে আমরা যে এআই নতুন করে দেখছি গত কয়েক বছরে খুব বিশেষভাবে, যে জিনিসগুলো আমাদেরকে হয়তো ভয় পাওয়ায়, ডিসইনফরমেশন বা যুদ্ধক্ষেত্রে যে ড্রোনের ব্যবহার, তো এআইয়ের আগমন কিন্তু ছিল মানুষের একেবারেই উৎকর্ষ বা উন্নয়নের জন্য।
তো সেই জায়গা থেকে জলবায়ু পরিবর্তন একটা বিশাল কাজের জায়গা। সঙ্গত কারণেই হয়তো এখানে ইনভেস্টমেন্ট কম বা ওভারঅল প্রমোশন কম বলে আমরা কম জানি। COP16 যদি আমি ভুল না করি, COP16 একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মরুকরণ এবং ডেজার্টিফিকেশন যেটাকে বলছি, এটা কিভাবে আমরা কাউন্টার করতে পারি। তো ওই সময় এটা একটা সম্ভবত 4 বছর বা 5 বছরের একটি প্রজেক্ট নেওয়া হয়েছে COP16-এ, যেটাতে স্পেন, সৌদি আরাবিয়া, এরকম আরও 3টি রাষ্ট্র একসাথে এই উদ্যোগটা নেয়। সো এটা সংক্ষিপ্ত ফ্রম IDRO, ইন্টেলিজেন্স ডেজার্টিফিকেশন একটা অ্যাপ, এবং এআই একটা প্রযুক্তি। এই প্রযুক্তিতে প্রথমত যেটা করবে, স্যাটেলাইট থেকে তথ্য জোগাড় করবে এবং পরবর্তীতে যে কোনো মানে মরুকরণের যে আভাস যথেষ্ট আগে সময় থেকেই সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষকে জানাবে, এবং জানানোর পরে কি অ্যাকশনটা নিতে হবে, সেই অ্যাকশনটার এনভায়রনমেন্টালি কি চেঞ্জ আনা প্রয়োজন সেটাও সে জানাবে। এটা হচ্ছে একটা স্টেজ, এবং সঠিকভাবে যদি আইটি কাজ করে তাহলে আর একটা স্টেজ এসে নিজে সেই এনভায়রনমেন্টটা তৈরিও আপনাকে করে দিতে পারবে। সেটা আর হয়তো আরও পরবর্তীতে আমরা দেখব। এবং যদি ওইটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করা হয়, যে ফর্মুলা সে দিচ্ছে এক্স্যাক্টলি ফলো করলে পরবর্তী সার্টেন পিরিয়ড অফ টাইমে আপনি কিন্তু ডেজার্টিফিকেশনটা ঠেকাতে পারছেন। সো এইটা কিন্তু শুনতে খুব সিম্পল মনে হচ্ছে যে আমাকে ফর্মুলা দিয়ে দিল, ChatGPT-র মতো আমি করে ফেললাম। এটা একটা গ্লোবাল চ্যানেল, গ্লোবালি স্যাটেলাইট থেকে কানেকশন তথ্য নিয়ে এআই প্রজেক্টটা বিল্ড আপ হবে। সো এই জায়গাতে যেমন প্রযুক্তিগত উৎকর্ষের ব্যাপার আছে, ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এবং এই তথ্য শেয়ারিংয়ের জন্য গ্লোবালি বিভিন্ন দেশকেও ওই অ্যাগ্রিমেন্টটা দিতে হবে। সো এআই ইজ আপকামিং ডেজার্টিফিকেশনের জন্য। হোপ করা যাচ্ছে নেক্সট যে COP, তারপরের COP-এ এটার ফাইনাল প্রোডাক্টটা আনভেল হবে। সো অতটুকু পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর এর পাশাপাশি স্যাটেলাইটের তথ্য দিয়ে, ড্রোনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমেই কিন্তু ডেজার্টিফিকেশন করানোর বা ঠেকানোর উপায়গুলো আছে। এখন বাংলাদেশ বা ইভেন সাউথ এশিয়ার পার্সপেক্টিভেও যদি আমরা বলি, আমরা সেখানে ধারে কাছেও এখনও নাই, এবং আমাদের প্রযুক্তিগত জায়গাগুলো সেখানে নাই। সো খুব বড় মাপের ইনিশিয়েটিভের কথা হয়তো আমি বলবো না। আমি এখনও কমিউনিটি এঙ্গেজমেন্ট বা পিপল টু পিপল ইন্টারেস্ট গ্রো করা অ্যাবাউট ক্লাইমেট সায়েন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, সে জায়গায় আগ্রহী বেশি। এখনও পর্যন্ত আমাদের স্কুলের বাচ্চারা হয়তো পরিবেশ বলতে গাছ লাগানোই বোঝে। তো গাছ লাগানোটাই কিন্তু জলবায়ু পরিবর্তনের একমাত্র উপায় নয়, সমাধান উপায় নয়। সো এর বাইরেও যে কনসেপ্টটা, সেটা আমাদের আসলে স্কুল কলেজে ঢুকানো উচিত। এবং ডিজিটাল ইনক্লুশন বা স্টার্ট আপ বলছি, একটা ধারণাই আমাদের হয়েছিল যে এগুলো শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিক বা একটা ডিজিটাল অ্যাপ, মোবাইল কেন্দ্রিক অ্যাপ হতে হবে, তা কিন্তু নয়। এর বাইরেও জলবায়ু বলি, সব কিছু বলি, সেটা দেখতে হবে। আর গভর্নমেন্টের একটা ইনভেস্টমেন্টের এখানে খুব দরকার আছে, এই সেন্সে যে আলটিমেটলি পলিসি মেকাররা যদি ইনভেস্ট না করেন সুদূর প্রসারী কোনো প্রভাব পড়ে না। রাতুল, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বেশ কিছু সমাধান পয়েন্টও আপনি বলে দিয়েছেন। শুধু কর্তা ব্যক্তিদের দিকে আমরা তাকিয়ে থাকবো, তাদের অন্তরাত্মার করাটা নাড়াতে পারলাম কিনা, তারা আসলে গুরুত্বটা উপলব্ধি করতে পারেন কিনা, তারা সিদ্ধান্ত প্রণেতা হিসেবে গুরুত্ব বিবেচনায় সমাধানের পথে এগোবেন কিনা, প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদের কাছে থাকে, আরও কিছু বছর হয়তো মানবতার অস্তিত্ব রক্ষার্থে আমরা এগিয়ে যেতে পারবো। নতুবা হুট করে একদিন সব কিছু নাই হয়ে যাবে। ভাবতে থাকুন, ভাবলে মাথা করে। আজ এখানে বিদায় নিব। শুভ সকাল। শুভ সকাল।